হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমি ভালো আছি। তোমরা পড়াশোনা করেছো বলো তো? জি, মিস করেছি। আচ্ছা, কোনো কি হোমওয়ার্ক জি, ছিল? আমার করেছি। মনে হয় হ্যাঁ, শেষ, হোমওয়ার্ক তাই না? ছিল, পাঠিয়ে দিয়েছি একটু আগে। আচ্ছা ঠিক আছে, আমি চেক করছি। আমি আসলে মাত্র কত আসলাম। দিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি চেক করে তোমাদেরকে জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা এরপর থেকে পড়াশোনা করার কথা। ফার্স্ট ক্লাসে কি পড়েছিলাম বলো তো আমাকে কেউ একজন? হুম। অভ্যন্তরীণ শক্তি ধারণা পর্যন্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে, পর থেকে পড়ছি তারপর আমি, তাহলে আমি একটু ওপেন করে নিই। আচ্ছা, আমরা মনে হয় প্রসারণ দেখেছিলাম, তাই না? তাপ প্রয়োগে এর মধ্যে আচ্ছা এটা পড়ছিলাম। আচ্ছা, প্রসারণ পুরাটা দেখি না। অভ্যন্তরীণ শক্তির হ্যাঁ, ধারণা পড়তেছি। দেখেছিলাম। প্রসারণে একটু হয়তো আইডিয়া দিয়েছিলাম যে হ্যাঁ, কিভাবে ফর্মুলাটা জেনারেট করতে হয়। তো তখন আমরা প্রসারণটা কঠিন পদার্থে শিখছিলাম। তো কঠিন পদার্থে প্রসারণ এই টপিকটা এখন আমরা একটু পড়বো। আশা আমরা একটু শুরু করি। এর আগ পর্যন্ত তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝেছো? আমাকে একটু বলো, তাহলে আমি শুরু করি। এর আগ পর্যন্ত পড়েছি। জি, মিস। একটু এই পড়ানোর আগ পর্যন্ত পড়াশোনা করেছো, রাইট? হ্যাঁ, করেছি। আচ্ছা, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। ম্যাথ ম্যাথ গুলো একটু দেখে নিলে বুঝতে পারতাম যে ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা? আচ্ছা, কে বলছো? মুনতাহা? জি, মিস। আচ্ছা, মুনতাহার হোমওয়ার্ক পেয়েছি আমি, আর তো পাইনি। তোমারটা কোথায়? তুবা? জি, মিস, আমি এখনো পাঠাইনি। পাঠিয়ে রাখো আর মিলায় না ওদের সাথে। কত এসেছে তোমার? অ্যান্সার গুলো বলো। প্রথম ম্যাথটা কি ছিল আমাকে কেউ বলতে পারবা? কোয়েশ্চেনটা কি ছিল? হুম। 80 ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত এটা? হ্যাঁ, চলেন মিস্ত্রি কথা। 80 ডিগ্রি ফারেনহাইট এটা দিয়েছিলাম। জি, মিস। আচ্ছা, তাহলে আমার টিএফ এর ভ্যালু হচ্ছে 80 ডিগ্রি। তুবা, তুমি কি এটা করতে পেরেছো? জি, মিস, করেছি। কত এসেছে কেলভিন স্কেলে? 26.66। 26? কত বললা? 26? জি। আচ্ছা, একটু মিলিয়ে নাও। এটা আমি আজকে তোমাদেরকে শর্টকাটটাও দেখাবো। আমি লাস্ট দিন আমার হাতের কাছে ক্যালকুলেটর ছিল না, দ্যাটস আমি তোমাদেরকে শর্টকাট কিভাবে করতে হয়, যেমন এই যে মুনতাহা চাইলে তখন ইজিলি অ্যান্সার মিলায়েও নিতে পারবে। অবশ্যই আমাকে পাঠাবো তোমরা, আমি তোমাদের একটা চেক করে দেব। তারপরে আমরা অ্যান্সারটা নিজেরা পরীক্ষার হলে চেক করতে পারবো। তো আমরা জানি টিএফ এর ভ্যালু হচ্ছে 80, আমার লাগবে টিকে। তাহলে আমি টিকে কে একপাশে রাখি। মুনতাহারটা মেবি হয়েছে। সো এটা আমরা কত লিখবো? 80 মাইনাস 32 ডিভাইডেড বাই 180। এটার সাথে মাল্টিপ্লাই করব 100। এই পুরো জিনিসটার সাথে প্লাস করব 273.5। তো আমি একবারে ক্যালকুলেশন করছি। দেখি কত আছে। 80 মাইনাস 32 ডিভাইডেড বাই 180 মাল্টিপ্লাই করব হচ্ছে 100 দিয়ে, প্লাস করব হচ্ছে 273.15। আমাদের আসবে হচ্ছে 299.82। এটা আনসার। আচ্ছা, আমি মুদ্রাটা দেখছি কোথায় সমস্যা। 299 যদি আমি ভুল ক্যালকুলেশন না করি, 82। ঠিক আছে, এত ক্যালভিন। এবার আসো,
এটা আমি শর্টকাটে কিভাবে করব আমি তোমাদেরকে ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি। ম্যাম আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করব একটু যদি দেখাইতেন। কোন সূত্র, যে এটা কোথা থেকে পেয়েছি এটা ভুলে গেছো? বসাবো কিভাবে সূত্রটা? এই সূত্র মনে আছে কিনা আমাকে বলো তো, এটা কোথা থেকে আসছে মনে আছে? হ্যাঁ, এই সূত্র মনে আছে। আচ্ছা, হ্যাঁ তাহলে মনে সমস্যা আছে। কোথায় যে আমি কোথায় 82 বসাবো, এটা 80 বসাবো, তাই তো? জি, এটাতে আমরা সমস্যা? সংখ্যাগুলো কিভাবে বসাবো? ও আমরা আচ্ছা আচ্ছা, ঠিক। সংখ্যাগুলো কিভাবে আচ্ছা, তাহলে আসো আরেকবার একটু বুঝে নাও, ভালো করে বুঝে নাও। আমার কোয়েশ্চেনটা কি ছিল তুমি আমাকে বলো। আমাদের কোয়েশ্চেন কি ছিল, আমি তোমাকে কি হোমওয়ার্ক দিয়েছিলাম বলো তো? 80 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কেলভিন স্কেলে কত হবে? হ্যাঁ, তার মানে আমি টি কে বের করতে চাচ্ছি, আমার কাছে টিএফ আছে, রাইট? জি যেটা আমি বের করতে চাবো সেই জিনিসটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। তাহলে পুরো জিনিসটাকে তুমি যদি বাম পাশে লিখো তাহলে কত দাঁড়াবে? টি কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100, এটা দাঁড়াবে না? আর এটাকে ডান পাশে লিখলে টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, এটা দাঁড়াবে না? জাস্ট বাম ডান করে লিখলে কোনো চিহ্নর জি কিন্তু পরিবর্তন হয় না, আমি শুধু এপাশ ওপাশ করে লিখছি। এখন আমার দরকার টি কে, কিন্তু টি কে সাথে তো বাকি যেগুলো আছে এগুলাকে আমার সরাতে হবে। 100টা 100টা কিভাবে আছে, গুণ নাকি ভাগ? ভাগ আকারে। ঠিক, ভাগ আছে, তাহলে ডান পাশে গেলে কি হবে? গুণ। গুণ হবে এটার সাথে। এখন টিএফ এর ভ্যালু কত? কত দিয়েছিলাম আমি টিএফ এর ভ্যালু? -32। 80। টিএফ এর ভ্যালু কত আমাদের কাছে? ফারেনহাইট স্কেলে টেম্পারেচার, এটাকে বলে টিএফ। টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল কত সেটা? 180। কোশ্চেনে দিচ্ছে। কি বলছো? কোশ্চেনটা বলো আমাকে আরেকবার, আমি কি জানতে চেয়েছিলাম? ফারেনহাইট স্কেলে কত জানতে চেয়েছিলাম, যেটা কেলভিন স্কেলে কত? কোশ্চেনটা কি ছিল? 180। 180 কেন হবে? আমার কোশ্চেনটা আরেকজন বলো, মুনতাহা বলো কি ছিল? মিস ছিল 80 ডিগ্রি ফারেনহাইট কে কেলভিন স্কেলে কত হবে সেটা। হ্যাঁ, তো তুমি 180 কোথায় পাচ্ছ? আবার বলো টিএফ এর ভ্যালুটা কত এখানে বলো তো। তোমার কাছে কোশ্চেনটা আছে? দেখো, শুনতে পাচ্ছি না, টিএফ এর আরেকবার ভ্যালু ক্লিয়ার হচ্ছে করে বলো। টিএফ এর ভ্যালু হচ্ছে 180 কোথায় পেয়েছো এটা? কোশ্চেনে। কোন কোশ্চেনে ছিল কোশ্চেন আমি দিয়েছি? হ্যাঁ আচ্ছা, আমার পিডিএফটা আমি দেখে না, আমার যতটুকু মনে পড়ে আমরা কত দিয়েছি? 80 80 ডিগ্রি না? ফারেনহাইট। হ্যাঁ, জি 80 মিস। ডিগ্রি ফারেনহাইট। 180 কেন দিব? এটা কোশ্চেন নাম্বার 1 ছিল। এই যে আমি হয়তো এভাবে লিখেছি, দেখো তো, এভাবে হয়তো লিখেছিলাম। জি মিস। তাহলে তুবা ঠিক করে নাও, আমি দেখলাম এটা 80 ডিগ্রি ছিল আমাদের, লিখে নাও। হ্যাঁ, ওয়ান ছিল, ওয়ান নাম্বার ছিল। আচ্ছা তুবা, তুমি কি বুঝছো? দেখো 80 ডিগ্রি আমার ভ্যালু জি মিস। পেয়েছো? কোনো সমস্যা নাই তো? তাহলে টিএফ এর ভ্যালু 80টা বসা দাও। তাহলে 80 মাইনাস 32 ডিভাইডেড বাই 180। আচ্ছা, 180টা কেন ধরতেছে? কারণ আমি 180 জানি ক্যালভিন স্কেলে কত, 373। এটা তো আমি ম্যাথ দিব না, তাই না? তাহলে 80 মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইকুয়ালস ইন্টু 100। তারপরে কি করব? এটার ভ্যালু কত আসে বের করো। 26.666। 26.66। সুভা তোমারও এসেছে সেটা দেখো, দেখে আমাকে মিস বলো। আমার জি ক্যালকুলেশনে ভুল ভুল হয়েছিল এখানে, এই জন্য ভুল আচ্ছা হ্যাঁ, আসছে। মুনতাহার সূত্র ঠিক আছে, মেবি ক্যালকুলেশন ভুল করেছে, এর জন্য অ্যান্সার ঠিক নাই। 26.667 সামথিং। হ্যাঁ, তো এটাকে আমি ডেসিমালে না নিয়ে উপরেই রাখছি, কারণ আমি তো আসন্ন মান নিচ্ছি না। আমি ধরো 80/3, এটাই আসছে না তোমাদের ক্যালকুলেটরে? এখন এটাকে আমি ডান জি পাশে কিভাবে নেব? এটা কি হবে?
প্লাস হয়ে যাবে, মাইনাস আছে। প্লাস 273.15। দেখো তোমাদের অ্যান্সার কত আসছে, বের করো। এটাই আমার টিকের ভ্যালু। তুমি বলো তুবা, তুমি কি বুঝতে পারছো কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে ভ্যালু গুলো বসাইতে হবে? মিস আরেকবার বোঝাই দেন। আচ্ছা, কোন পার্টটা বুঝো না আমাকে আগে বলো। ফার্স্ট আমাকে কোয়েশ্চেনটা বলো যে আমার কোয়েশ্চেন কি ছিল। তুমিই বলতে পারবা কোয়েশ্চেনটা কি ছিল, একবার বলো। কোয়েশ্চেনটা বলতে পারবা? 18 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে 18 না, কেলভিন স্কেলে 80। কত আরেকবার বলো। 80 80 ডিগ্রি 80। ফারেনহাইট। 80 ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত? ফর্মুলাটা লিখো। ফর্মুলাটা কি বলো? 80 ডিগ্রি ফারেনহাইটের জন্য আমি কোন ফর্মুলা ব্যবহার করব? তুবা, টিএফ এর ভ্যালু ফর্মুলাটা কি, মানে সূত্র কোনটা ব্যবহার করছো? তুমি কি লাস্ট ক্লাসে পড়াটা দেখেছিলে একবার? ফর্মুলা মানে সূত্রটা কোনটা? ছিল তো। হ্যাঁ, তাহলে বলো সূত্র কোনটা? সূত্র হচ্ছে টিকে মাইনাস 273.15। এটা সূত্র টিকে মাইনাস 273.15, জাস্ট এইটুকু? ঠিক মতো বলো। সূত্র তো আমি লিখে দিছি। আমাকে রেসপন্স করতে হবে তুবা। সূত্রটা তোমার বইয়ে আছে, দেখো একটু বইটা ফলো করো। এটা লাস্ট ক্লাসে পড়েছি না? এই সূত্রটা পড়েছো তুমি লাস্ট ক্লাসে? জি মিস। তাহলে টিসি ডিভাইডেড বাই ডিভাইডেড 100 এটা কি বলবে? টিসি তাহলে বলো ডিভাইডেড আমার টিসি আমাদের এখানে কি দরকার আছে? আমার কোন দুইটা দরকার? কেলভিন স্কেল আর হচ্ছে ফারেনহাইট। ভেরি গুড। তাহলে সেটা সূত্রটা কি হবে একবার রিড করো, মানে একবার পড়ো, রিডিং পড়ো একবার। সূত্রটা কি হবে? টিকে মাইনাস 273.15 ডিভাইডেড 100। হ্যাঁ, ইকুয়ালস টু কত হবে? টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180। হ্যাঁ, এখানে 80 কার ভ্যালু? আমি 80 ভ্যালুটা কার লিখবো, কোথায় লিখবো? আমি যে তোমাকে বলেছি 80 ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত, 80টা আমি কার জন্য লিখবো? টিএফ এর জন্য। টিএফ এর জন্য। কে বলেছো? আচ্ছা, মুনতাহা, ভেরি গুড। তুবা, তুমি বুঝছো 80 ডিগ্রি কার ভ্যালু? হ্যাঁ, ফারেনহাইট এর ভ্যালু হচ্ছে 80 ডিগ্রি। হ্যাঁ, তো সেটা কি টিএফ এর ভ্যালু না টিক এর ভ্যালু সেটা বলো। তুমি একটু আনমিউট করে আমার সাথে একটু সময় দিতে হবে, তাহলে আমরা এটা শেষ করতে পারবো। তুমি বলো তো, যদি অসুবিধা না থাকে। টিএফ এর ভ্যালু কত এখানে? টিএফ এর ভ্যালু হচ্ছে 80। 80। তো তোমার এখন সমস্যা কোথায় আমাকে বলো। আমি টিএফ এর ভ্যালু 80 বসাইলে তোমার ম্যাথ করতে কোথায় প্রবলেম হচ্ছে, কোন ক্যালকুলেশনটাতে অসুবিধা হচ্ছে? আমি বসাবো কিভাবে সেটা বুঝতেছি না। বসাবা কিভাবে বসাবা মানে আমিও বুঝি নাই তোমার কোশ্চেন। এখানে 80 লিখে দিবা টিএফ এর জায়গায়। আর বাদ বাকি সব ঠিক থাকবে, তারপর ক্যালকুলেশন করে বের করলেই হয়ে যাবে। এমনি যেরকম হ্যাঁ, সাধারণ। তুমি নরমালি যেভাবে ম্যাথ করো সেভাবে টিক এর ভ্যালুটা বের করবা। টিএফ এর ভ্যালুতে তুমি 80 বসা দিবা। এখানে সমস্যা হচ্ছে কিভাবে বসাবা। আমি টিএফ এর জায়গায় 18 বসাবো, তারপর -30 দিয়ে সেটাকে ক্যালকুলেশন করব। 32 দিয়ে, হ্যাঁ। ও, এই ক্যালকুলেশনটা, আচ্ছা ঠিক আছে। এটা বুঝার জন্য এটা তোমার কেন কষ্ট করতে হবে? এটা তুমি ক্যালকুলেটরকে দিবা, ও তোমার জন্য করে দিবে। দেখো আমি তোমাকে ক্যালকুলেশনটা দেখায় দিই, আমি ক্যালকুলেটর দিয়ে দেখায় দিচ্ছি। ও, ক্যালকুলেশনের সমস্যা সেটা বলতে হবে তো। দাঁড়াও আমি আরেকটা
মিস ওকে একটু ভেঙে করায় দেন তাহলেই বুঝতে পারবে। ওই যে 48 আসছে 48/180 আচ্ছা ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। ও মনে হয় ক্যালকুলেশনটা বুঝে নাই, তাই না? ক্যালকুলেশন তাহলে দেখো এখান থেকে আমরা একটু দেখি আরেকবার। তাহলে আমি 100 টাকে শুধু ডান পাশে নিছি। তুবা এই পর্যন্ত বুঝছো? দেখো তো। এই লাইন পর্যন্ত বুঝছো? 80 - 32 যে লিখেছি। জি মিস বুঝেছি, এটা তো সূত্রটা। হ্যাঁ, 80 - 32 ইকুয়ালস টু কত? সেটা লিখো এখন। 48 হবে। 48 লেখো। নিচে 180 লেখো। ইনটু 100 লেখো। এটুকু লিখতে পারছো? জি মিস পারছি। আচ্ছা, এবার এটা আরো ক্যালকুলেশন করো। ক্যালকুলেটরে ইউজ করো। আমি তোমাকে দেখাই সাথে ভিডিওতেও। দাঁড়াও আমি একটু ক্যামেরাটা সরাই আনি। এখন এই যে তোমাদের এই ফ্র্যাকশনের চিহ্ন আছে, দেখো ভগ্নাংশের চিহ্ন আছে। ভগ্নাংশের চিহ্ন দাও। এখানে উপরে লিখো 48। এটাকে নিচে নামাও। নিচে নামায় লিখো হচ্ছে 180। তারপর এটাকে ডান পাশে সরাও। তারপর এখানে গুণ চিহ্ন দাও। গুণ চিহ্ন দিয়ে লিখো 100। এটুকু লিখতে পারছো? জি মিস তুবা পারছি। দেখো তোমার রেজাল্ট কি 80/3 আসছে কিনা। আসছে 80/3? জি মিস আসছে। হ্যাঁ, তাহলে টিকে -273 ইকুয়ালস টু 80/3। তাহলে টিকে ইকুয়ালস টু কত হবে? তোমরা কি আমার ক্যামেরা দেখতে পাচ্ছ? আমি যে সাথে এটাও শেয়ার করেছি। জি মিস। আচ্ছা, তাহলে শুধু টিকে ইকুয়ালস টু কত হবে? তুবা বলবা। এইটটি ডিভাইডেড 3। সেটা তো টিকে -273 এর ভ্যালু। 80/3। শুধু টিকে কত? জানি। বাম পাশে যদি কোনো কিছু মাইনাস থাকে ডান পাশে কি হয় তুবা? তুমি কি জানো? প্লাস হয়। তো সেটা বলতে পারছো না কেন? -273 কে আমি এই পাশে নিয়ে আসছি, এর জন্য তো এখন শুধু টিকে আছে। তো কত হবে ডান পাশে? কত হবে বলো? প্লাস হবে। প্লাস কত হবে সেটা বলো। প্লাস 273.15। হ্যাঁ, আমরা কি অঙ্কে একটু কাঁচা মনে হয় নাকি? আর একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো তোমার 80/3 এর সাথে তুমি এখন 273.15 এটা দিয়ে দিবা। এটা দেখো এখন এইচডি তে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। তোমরা কি এই ক্যালকুলেটরই তো ইউজ করছো সায়েন্টিফিক, রাইট? জি মিস। তুবা তুমিও কি এটা করছো? জি মিস। তাহলে তোমার একটু প্রবলেম হচ্ছে কেন বলো তো? তোমার আরেকটু প্র্যাকটিস করতে হবে। আমরা মনে হয় নতুন, তাই না, এইসব ক্যালকুলেটর ইউজ করতে। তো আরেকটু প্র্যাকটিস করতে হবে। দেখো তোমাদের অ্যান্সার কি মিলছে কিনা। আর হচ্ছে মুনতাহা, তোমারটা আমি দেখেছি, তোমার সবই ঠিক আছে, তুমি ক্যালকুলেশন একটু ভুল করে ফেলছো, তাই না? জি জি মিস। 48/180 পর্যন্ত সবই ঠিক ছিল, তোমার হুট করে যেন কি হয়ে গেছে। তো এটা ওই যে হচ্ছে ওখানে তোমাদের অ্যান্সার। 2.66 লিখেছি এই যে এই জন্য ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আসো। এবার আসো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে এটাকে আমি এক বসে করে ফেলতে পারবো ক্যালকুলেটরে? হ্যাঁ অবশ্যই। তুমি এমসিকিউ থেকে এতক্ষণ ইউজ করবা বলো তো? এতক্ষণ ওয়েট করবা? না আচ্ছা, না আমাদের সাথে যে অয়ন আছে সোহাগ, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা আমি দেখছি। আমি সরি, ও কি স্টুডেন্ট? না স্টুডেন্ট না মিস। ও আচ্ছা আচ্ছা, মেডিসিন না। আমি সরি সরি, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি ভাবলাম নতুন কেউ জয়েন করেছে কিনা। তাহলে দেখো আমরা কি করছিলাম, ম্যাথটা করছিলাম ফারেনহাইট কে কিভাবে আমি কেলভিনে নিব, রাইট? জি মিস। আচ্ছা, এটা আমরা এখন একটু আরেকটা তোমার ম্যাথ ছিল সেটা দেখায়নি, তারপর একবারে দেখাচ্ছি তোমাকে। তোমাদের আরেকটা হোমওয়ার্ক ছিল হচ্ছে এটা কত করেছো তোমরা? 298 ডিগ্রি কেলভিন ছিল।
এটাকে সেলসিয়াস আর ফারেনহাইটে প্রকাশ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে রাখবা ক্যালভিনে কখনো ডিগ্রি হয় না, ঠিক আছে মুনতাহা? এটা একটু ঠিক করবা, ক্যালভিনে কখনো ডিগ্রি হবে না। তাহলে এটা 298 ক্যালভিন। আচ্ছা আমি মুনতাহারটা চেক করতেছি। তুবা আমাকে এটা করে দেখাও, আমাকে অ্যান্সার করে দেখাও, এটা ডিগ্রি সেলসিয়াসে কত হবে? তুবা আছি? জি মিস। করে দেখাও। হ্যাঁ মুনতাহা তোমারটা ঠিক আছে, টিসি ঠিক আছে। টিএফটা আমি তোমাকে আর তুবাকে একসাথে দেখাবো, হ্যাঁ তখন চেক করে দিচ্ছি। মিস অ্যান্সার এসেছে 420.92। আচ্ছা হয়নি, এর আগে আমাকে বলো তুমি কি ফর্মুলা ইউজ করেছো, কোন সূত্র ইউজ করেছো বলো তো। সমস্যা নেই আমি করে দিচ্ছি, হয়তো তুমি ক্যালকুলেশনে ভুল করেছো, সূত্র হয়তো ঠিক লিখেছো, আমাকে বলো তো। সূত্র ইউজ করছি হচ্ছে টিকে। ফার্স্টে লিখেছো টিকে, আচ্ছা টিকে সূত্র বলতে হবে, আনমিউট করে সূত্রটা বলো। টিকে মাইনাস 273.15 ডিভাইডেড 100। তারপর বলতে থাকো, আমি জানি তুমি এরপরে বলতে থাকো, তুমি স্টপ হবে না। যতটুকু লিখেছো আমাকে একটু একসাথে বলো, না হলে সময়টা যাচ্ছে না, বলো তো। আর এই পাশে কত? আর এর পাশে ইকুয়াল 298 মাইনাস 32। 32 কেন? আমার কোশ্চেন কি ছিল? টিকে যদি 298 ক্যালভিন হয়, টিসি কত? এটা আমার কোশ্চেন ছিল না? তুমি 32 কোত্থেকে পাইছো? টিসির সাথে কি 32? না 100। তো তুমি 32 বলছো কেন? কত লিখবো এখানে? 100। উপরে কি লিখবো সেটা বলো। লবে কি লিখবো? 298। কেন? 298 এর ইউনিটটা কি, ক্যালভিন নাকি ডিগ্রি সেলসিয়াস? কেলভিন। তোমাকে তো আমি ভ্যালু বসাতে বলছি, আমি তোমাকে বলছি তুমি আমাকে ফর্মুলাটা বলো। তুমি এখান থেকে দেখে ফর্মুলাটা বলতে পারছো না, তুমি 298 কেন বলছো? তুমি কি আমার কোশ্চেন বুঝতে পেরেছো তুবা? তুমি না বুঝলে আমাকে আরেকবার বলবা। তুমি কি এখান থেকে বুঝতে পারতেছো আমি কোন ফর্মুলাটা নিব, কোন সূত্র নিয়ে কাজ করব? তোমাকে আমি মিস কোশ্চেনে দিয়ে দিয়েছি কেলভিন, আর আমি জানতে চাইছি ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি কোন দুইটা নিয়ে লিখবো? মিস আপনি ওকে করে দেন, আর ওই যে প্রবলেম সলভিং ক্লাস যেদিন হয় ওই দিন বেশি কিছু থাকে না, ওই দিন ও বুঝিয়ে নিবে এখানে। আর আচ্ছা, সামনের দিকে আগায় যান, 7:34 বেজে গেছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আসলে। আচ্ছা তুবা তুমি কি বুঝতেছো? এইটুকু জি লিখো, মিস। এইটুকু লিখো, এটা বুঝেছো কিনা দেখো। তো তুমি আন্দাজে টিসির জায়গায় তো ভ্যালু বসাতে পারবে না, আমি তোমার কাছে টিসি জানতে চাইছি। দুই পাশ থেকে 100 কেটে যায়, হ্যাঁ আমি আগে কাটাকাটি করে ফেলছি, তোমরা আবার এভাবে কাটাকাটি করো না, তোমরা কিছুই লিখবা না। তো এখানে দাঁড়ায় হচ্ছে টিকে মাইনাস 273। মনে রাখবা আমার কাছে যে ক্যালভিন ভ্যালুটা থাকে তার থেকে আমি এই ভ্যালুটা মাইনাস করলেই ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু হয়। তো এটার ভ্যালু কত? 298 মাইনাস 273.15, অ্যান্সার কত আসবে? 24 দশমিক কত জানো? মুনতাহাটা ঠিক আছে, 24.85। এটা কিন্তু আবার ডিগ্রি দাও নাই মুনতাহা, এখানে ডিগ্রি দিতে হবে। 24.85 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। জি আচ্ছা ক্লিয়ার এতটুকু তুবা? জি মিস। এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে টিসি যদি 24.85 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে টিএফ কত? এটা তুমি বাসায় হোমওয়ার্ক করবা, লিখে রাখো। তুমি তো আজকে হোমওয়ার্কও করে আনোনি।
এটা হোমওয়ার্ক ছিলই। আচ্ছা, এবার আসো টিএফ, এটা আমি ক্যালকুলেটরে করব আর আমি তো মুনতাহার অ্যান্সারটা চেক করব। আমি আবার ক্যামেরাটা অন করছি। আমি এর জন্য আরেকটা আইডি দিয়ে জয়েন করেছি আমার মোবাইল দিয়ে। তাহলে আমি একটু দেখাই। তোমাদের ক্যালকুলেটরের আমি মনে করি যে সবার কাছে ইয়া আছে, এই যে খোলসটা আছে, রাইট, খাপটা আছে। এটার মধ্যে আমার এখানে দেখো 38 নাম্বার, এখানে একটা নাম্বার আছে 38, সেখানে ফ্রম ডিগ্রি সেলসিয়াস টু ডিগ্রি ফারেনহাইট একটা লাইন আছে, খুঁজে পেয়েছো তোমরা? এটা আমি তোমাদেরকে কালকে বলছিলাম, তোমরা বুঝতেছিল না। 38 নাম্বার দেখো আছে কিনা? জি মিস। আচ্ছা, পেয়েছো তো দুইজনই? এখন দেখো এটা কিভাবে যাবা। তুবা তোমাকে একটু রেসপন্স করতে হবে, তুমি মিউট করে আছো, আমি তো বুঝছি না তুমি বুঝেছো কিনা। আচ্ছা এখানে যাবা, আচ্ছা এখানে কিভাবে যাবা, শিফট দিয়ে 8 চাপ দিবা, হ্যাঁ 8 প্রেস করে আমি এই নাম্বারটা বসাবো। আমার সাথে করো তোমরা, ক্যালকুলেটরটা হাতে নাও, শিফট প্রেস করো, শিফট আমরা চিনি, শিফট প্রেস করলাম, 8 প্রেস করলাম, এবার নাম্বারটা বসাতে বলছি। আমাদের নাম্বারটা কত ছিল? 38 না? এখানে 38 দেবা। কি আসছে দেখো স্ক্রিনে লেখা, ফ্রম ডিগ্রি সেলসিয়াস টু ফারেনহাইট, পেয়েছো? জি মিস। এখন আমি কার্সারটাকে বাম পাশে নিয়ে যাব। ডিগ্রি সেলসিয়াসে আমার অ্যান্সার কত ছিল? 24.85। তো আমি এখানে 24.85 লিখে দিব। তা দেখো তো আমার স্ক্রিনে কি আছে, 24.85 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি ফারেনহাইট, রাইট? জি মিস। আমি এখন জাস্ট ইকুয়াল সাইন প্রেস করব, তুমি 1 সেকেন্ডে তোমার অ্যান্সার পেয়ে যাবে। এইচডি তে দেই 76.73। তাহলে তোমার কি এটাই অ্যান্সার ছিল? মিস আমি মনে হয় ক্যালকুলেশনের নিচে ভুল করেছি। আমি স্কুলে খাতা রেখে আসছি, যেটা করেছিলাম ম্যাথ। ও এসে আচ্ছা, 2 তোমার মিনিট অ্যান্সার এসেছে 47.73। তার মানে আমরা ক্যালকুলেশনে ভুল করেছি, একটু দেখবা মনটা, ঠিক আছে? জি মিস। এই তাড়াহুড়ো করে করেছি তো একটু আগে, এইজন্য। আচ্ছা, তারা একটু ক্যালকুলেশনটা দেখো, তুমি এমনি ঠিক আছে, আর তুবা অবশ্যই এগুলো বাসায় একটু চেক করবা। জি মিস। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, আমি তাহলে নতুন টপিকে যাচ্ছি। এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে বা কোনো কোয়েশ্চেন আছে? না মিস। আচ্ছা, এবার সব অভ্যন্তরীণ শক্তি। বাড়ির কাজ কত ছিল? হ্যাঁ, বাড়ি- আরেকবার বলো। বাড়ির কাজ বাড়ির কাজ তুমি যেটা করোনি সেটাই তোমার বাড়ির কাজ, তুবা, ঠিক আছে? আচ্ছা কে জিজ্ঞেস করেছো? হ্যাঁ তুবাই তো। না করলে তা আরো 2 ডাবল করে করবা, হোমওয়ার্ক করে আনতে হবে। আমাকে ওই যে স্কুলেতে পাঠিয়ে রাখবা। আচ্ছা, এরপর অভ্যন্তরীণ শক্তির ধারণা পড়ছিলাম আমরা, সেখানে আমরা মোটামুটি বুঝেছি যে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপের একটা সম্পর্ক আছে গতি শক্তির সাথে। এরপর আমরা দেখেছিলাম তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ, এটাও পড়িয়েছিলাম না? দেখো তো একটু মনে করো তোমরা। জি মিস, পড়িয়েছিলেন। একটু আরেকটু আচ্ছা রিপিট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে পড়বো আমরা? কঠিন পদার্থের প্রসারণ। এর আগে কোনো সমস্যা আছে মুনতাহা? এর আগে সমস্যা আচ্ছা, এর আগে সমস্যা আছে? না। কথা বুঝতে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। কঠিন পদার্থের প্রশ্ন, তোমরা কি জানো কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এখন কতটুকু বৃদ্ধি পায় এটা তোমার জানতে হবে। এখন তুমি যদি বলো আপু কেন জানতে হবে, কারণ হচ্ছে তুমি রেল লাইন বানাইলা, রেল লাইনে হচ্ছে পাথ দেয়া আছে, তো দুইটা পাতের মাঝে তুমি কোনো ফাঁকা দাও না, এরকম খুব কাছাকাছি দিয়ে দিলা। গরমকালে কি হবে, এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইতে পারে, প্রসারণেও বৃদ্ধি পাইতে পারে। সো প্রসারণে বৃদ্ধি পেলে কি হবে, দুইটা রেল লাইন এভাবে বাঁকা যাবে, বেঁকে বেঁকে যাবে, ঠিক আছে? তখন অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা একটা এক্সাম্পল। যেমন সবচেয়ে কমন একটা এক্সাম্পল দেই, তোমাদের কারো বাসায় যদি কাঠের দরজা থাকে, আর সেই কাঠের দরজাটা যদি ঠিক মতো শুকানো হয়ে প্রসেস না করে বানানো হয়, তখন কি হয়, গরমকালে তুমি দেখবা যে কাঠের দরজাটা লাগতে চায় না ঠিক মতো, হ্যাঁ? তোমার যেখানে লাগার কথা সেখানে একটু ফাঁকা থাকে না কোনো, একটু কষ্ট করে জোর করে লাগাইতে হয়। আবার তুমি শীতকালে যাও, দেখবা যে কাঠের দরজাটার মাঝে একটু ফাঁকা হয়ে যায়। হুম। তো এটা কেন হয়, কারণ ঠান্ডা বেলায় এটা প্রসারণ হয় না, সংকোচন হয়।
আর গরমকালে এটা প্রসারণ হয়। তাহলে খুব সিম্পল যদি একটা এক্সাম্পল দেই, তাহলে কি হচ্ছে তোমার কাছে মনে করো একটা কঠিন পদার্থ আছে যেমন লোহা। এটাকে তুমি যদি একটু হিট দাও সে লম্বা একটু বেড়ে যাবে। এটাই হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। কিন্তু সেই প্রসারণ দৈর্ঘ্য বরাবর হতে পারে, সেই প্রসারণ প্রস্থ বরাবর হতে পারে। মানে এরকম ছিল যে এখন এমন হয়ে গেছে, এটাও হতে পারে। দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বাড়তে পারে। আবার সে কেমন হতে পারে, তার আয়তনেও বৃদ্ধি পাইতে পারে। মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই বেড়ে যাবে। তোমরা কি বুঝতেছো? জি মিস। আচ্ছা, তাহলে কয় ধরনের প্রসারণ হতে পারে? 3 ধরনের। 3 ধরনের। সেটা কঠিন পদার্থের বেলায় আমরা খেয়াল করছি। এখন একেকটার বেলায় একেকটা দেখব। যেমন দেখো আমরা কঠিন পদার্থের বেলায় ১ম এ দৈর্ঘ্য দেখলাম। এরপরে এই যে বিটা দিয়ে আসলে কি দেখে জানো? ক্ষেত্রফলের পরিবর্তন। গামা দিয়ে দেখে আয়তনের পরিবর্তন। তাহলে ৩ টাই আমি দেখতে পাবো কঠিন পদার্থে। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। এখন আমি আলফা, বিটা, গামা কেন লিখেছি? তুমি চিন্তা করো, আমি লাস্ট ক্লাসে হয়তো করিয়েছিলাম। আলফারটাই চিন্তা করি, হ্যাঁ? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। ওদের নামগুলো বলো। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। মানে ইফিশিয়েন্ট। কিভাবে হয় আসো একটু দেখি। মনে করো তোমার কাছে একটা দৈর্ঘ্য আছে, এটা আদি দৈর্ঘ্য L1, সেটা তোমার বৃদ্ধি পেয়ে হয়েছে L2 প্রসারণ হয়, হ্যাঁ? দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়েছে। তাহলে আগে যদি L1 থাকে, এখন যদি L2 হয়, আমাকে কে বলবা দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হয়েছে? দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে L1 L2। L2 হচ্ছে এখন তার মানে কি বলে ফাইনাল দৈর্ঘ্য, তাই না? আগে কত ছিল? L1 ছিল। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? L2 মাইনাস L1। ভেরি গুড। তুবা তুমি কি বুঝেছো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে L2 মাইনাস L1? L1 বৃদ্ধি পেয়েছে। L2 মাইনাস L1 বৃদ্ধি পেয়েছে। এটা কি তুমি বুঝতে পেরেছো? জি। তাহলে L1 বলছো কেন? L2 মাইনাস L1 তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটুকু? L2 মাইনাস L1। কিভাবে বুঝবো? সবসময় মনে রাখবো ফাইনালটা থেকে আমি ইনিশিয়ালটা মানে প্রাথমিকটা বিয়োগ করব। তাহলে ফাইনাল দৈর্ঘ্য কত? L2 আর আগের দৈর্ঘ্য কত ছিল? L1। তোমার এখন বয়স 18 বছর ধরো। ৫ বছর পর তোমার বয়স হলো 23 বছর। তাহলে পার্থক্যটা বের করার জন্য কি করতে হয়? 23 মাইনাস 18 করতে হয়। 18 মাইনাস 23 না কিন্তু। ঠিক আছে? সেম জি। একই প্রসেস এটা। তাহলে আমি জানি মোট দৈর্ঘ্য পরিবর্তন L2 মাইনাস L1 কিন্তু তার আদি দৈর্ঘ্য কত ছিল? L1। তাহলে আমি এখন কি বলবো? তার দৈর্ঘ্য যখন L1 ছিল, L1 এ তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে L2 মাইনাস L1, রাইট? জি। তাহলে তার দৈর্ঘ্য আমরা সবসময় ঐকিক নিয়মে ১ করে নেই না? তো তার দৈর্ঘ্য যদি একক হতো, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইতো কত? L2 L2 মাইনাস L1 ডিভাইডেড বাই ১ না? মানে সরি L1 না? জি। এটুকু কি বুঝছো তোমরা? এটাকে আমরা কি বলি জানো? তার মোট পরিবর্তন হচ্ছে L2 মাইনাস L1। তাহলে অংশে, কত অংশে এভাবে আমরা ছোটবেলায় পাটিগণিত করতাম। সো আমি তখন বলি দৈর্ঘ্যের অংশের পরিবর্তন হয়েছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। এটুকু ক্লিয়ার? জি। তোমাদের ১-২ লেখার দরকার নেই। তোমরা বইয়ের মতো চাইলে লিখতে পারো। এখন আসো তাপমাত্রার সাথে যেটা হয়। হুম? তো তাপমাত্রা প্রতি ডিগ্রি তাপমাত্রা। এখন এটার জন্য তাপমাত্রা কত ছিল তোমাদেরকে আমি দিয়ে দেই। তাপমাত্রা ছিল নিম্ন তাপমাত্রা T1, উচ্চ তাপমাত্রা ছিল T2। এগুলো সব কেলভিন স্কেলার। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত? তুবা বলো। আগে ছিল T1, এখন হচ্ছে T2। T2 মাইনাস T1। ভেরি গুড তুবা। তাহলে আমি এখন কি বলবো? যে T2 মাইনাস T1 এ আমার দৈর্ঘ্যের পরিবর্তন হয় T2 মাইনাস T1। এটাতে আমার দৈর্ঘ্যের পরিবর্তন হয় L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। এটাই তো পেয়েছি, তাই না? একক অংশে। তো আমি তো এটা একটা পার্থক্য পাইলাম যে এত কেলভিন, কিন্তু আমার তো সেটা লাগবে না। আমি এখন দেখবো প্রতি ডিগ্রি। সো ১ ডিগ্রির জন্য কত হয়? সো ১ ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তন হবে কত? আবার এটা নিচে ভাগ হয়ে যাবে না? দেখো তো। জি। L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। আচ্ছা মুনতাহা, তোমাকে এবার একটা কোয়েশ্চেন করি। জি। T2, T1 এগুলা কোন ইউনিটে আমি লিখেছি? কেলভিন নাকি ডিগ্রি সেলসিয়াস? মনে রাখবো বড় হাতের টি সবসময় কেলভিন। মানে তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, তাই না? জি।
কিন্তু দেখো তো এখানে আমি কি লিখেছি, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য, তাই না? জি ম্যাম। আচ্ছা, ওরা ওরা খুব চালাক, ওরা সেলসিয়াস লিখে না, ওরা কিন্তু প্রতি ডিগ্রি বলছে, আমি আবার সেলসিয়াস লিখে দিয়েছি। তাহলে কি ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, যেমন আমি তোমাকে নর্মালি যদি বলি যে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ক্যালভিনে কত, তখন আমি কি করতে বলছি তোমাদেরকে, শর্টকাট 25-এর সাথে 273.15 যোগ করে দিবা, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো এটা হবে আমার হচ্ছে ক্যালভিন স্কেলে যত হয় তত। এখন আসো 30 ডিগ্রি সেলসিয়াস তাহলে কত হবে ক্যালভিন স্কেলে? অবশ্যই 30 প্লাস 273.15, রাইট? জি ম্যাম। এখন আমাকে মুনতাহা বলো, আমি যদি এদের পার্থক্য বের করতে চাই, ডিগ্রি সেলসিয়াসে আমার পার্থক্য কত? 5 ডিগ্রি না? জি ম্যাম। 5 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো এখানে পার্থক্য কত ক্যালভিনে? দুটা হিসাব করে দেন পার্থক্য করবা কিন্তু। এখানেও 5। এখানেও 5। জিনিসটা খুব ইন্টারেস্টিং না, যে ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য আর ক্যালভিন স্কেলের পার্থক্য এক্স্যাক্টলি সেম, পার্থক্য সেম বাট নট দ্য টেম্পারেচার, তাই না? তাপমাত্রা সেম না। ঠিক আছে তো মুনতাহা, বুঝেছো? জি মিস, বড় হাতের টি দিয়ে যদি কেলভিন হয় আর ছোট হ্যাঁ, হাতের হ্যাঁ। টি দিয়ে কি হবে? ছোট হাতের টি মেনলি সময় বোঝায়, তাই না? আমরা ছোট হাতের টি দিয়ে কিন্তু টাইম বুঝাই, কিন্তু ডিগ্রি সেলসিয়াস সাধারণত এসআই ইউনিট না, মনে রাখবা। বড় হাতের টি দিয়ে আমি টেম্পারেচার বুঝাই, কিন্তু সেটা কোন স্কেলে? ক্যালভিনে। যদি ডিগ্রি হয় তারা বলে দিবে এটা ডিগ্রি সেলসিয়াস। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কেন দুইজনের পার্থক্য সমান জানো? কারণ দুইটাতেই 100টা ভাগ করা ছিল না স্কেলে, ক্যালভিন স্কেলেও 100টা ভাগ, ডিগ্রি সেলসিয়াসেও 100টা ভাগ, রাইট? জি মিস। এর জন্য আমি ওকে মনে রাখবো, যেটা 5 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য সেটাকে আমি 5 ক্যালভিন পার্থক্য বলতে পারি। আচ্ছা, যাই হোক। তো 1 ডিগ্রি পার্থক্যের জন্য আমার সূত্রটা হয় এটা, তাহলে প্রতি ডিগ্রির জন্য আমার এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। এখন আসে এই যে প্রতি ডিগ্রির জন্য কতটুকু দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, কত অংশে, এটাকে আমরা কি বলি জানো? দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এখান থেকে আমি জানলাম যে ও আচ্ছা, আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে, এটার মানে কি, এটা একটা ভ্যালু। এই ভ্যালুটা তুমি কিভাবে পাবা? দৈর্ঘ্যের পরিবর্তন লিখবা L2 - L1, আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করবা, এবং তাপমাত্রার পরিবর্তনটা ক্যালভিন স্কেলে রাখার চেষ্টা করবা। তাহলে এটাই হচ্ছে, যদিও আমি ডিগ্রি সেলসিয়াসে রাখলেও একই অ্যান্সার আসবে, কারণ আমরা মাত্র পড়ছি যে 5 ডিগ্রির পার্থক্য সেম, আবার 5 ক্যালভিনের পার্থক্য সেম। তাহলে এই যে আমার আলফাটা, এটাকে আমি বলতেছি দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমাকে বলো তুবা মুনতাহা, আমি যে ফর্মুলাটা ডিরাইভ করলাম তোমরা বুঝছো? জি মিস, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমি যদি তোমাকে L2 এর ভ্যালু দেই, L1 এর ভ্যালু দেই, T2 দেই, T1 দেই, তুমি আমাকে আলফা বের করে দিতে পারবে না? জি মিস, হবে। আচ্ছা, এবার আমাকে বলো তো, মুনতাহাকে আমি প্রশ্ন করি, দেখি। মুনতাহা তুবা দুইজনই বলবা, দুইজনই দুইজনের অ্যান্সার রাখবা। আমি দুইটা কঠিন পদার্থ নিলাম, এটা একটা কঠিন পদার্থ, আর একটা সবুজ কালার নেই, হ্যাঁ, এটা একটা সবুজ কালারের কঠিন পদার্থ। এখন একজনের আলফার ভ্যালু হচ্ছে, সাপোজ আমি আন্দাজি ভ্যালু দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আলফার ভ্যালু হচ্ছে মনে করো 10, এরকম ভ্যালু হয় না, আমি তোমাদেরকে দিচ্ছি। আরেকটার আলফার ভ্যালু হচ্ছে ধরো 15। তোমরা কি আমাকে বলতে পারবা কোনটা খুব ইজিলি গরমে বেশি প্রসারিত হয়? 15। আচ্ছা, কে বলেছো এটা? তুবা? মুনতাহা বলো তো কোনটা তাড়াতাড়ি প্রসারিত হয়, বেশি প্রসারিত হয়? 10 হবে। আচ্ছা, কেন? আসো একটু ভাবি, আমরা যদি অ্যান্সারটা বলি কে ঠিক বলেছো, আসো দেখি। আমার আলফার ভ্যালু যত বেশি হবে, দেখো তো আমার দৈর্ঘ্যের পরিবর্তন তত বেশি হবে না? ঠিক আছে, জি। তার মানে হুম। অ্যান্সার কোনটা হবে? 15। ভেরি গুড তুবা। তার মানে এটার মানে হচ্ছে, তোমার যদি আলফার দৈর্ঘ্য প্রসারণ সহগ অনেক বেশি থাকে, তখন তুমি বুঝবা যে এটা আমি রেল লাইনে এমন ভাবে ব্যবহার করব যাতে এটা খুব বেশি বেড়ে না যায়। আবার আমি এমন ভাবে ব্যবহার করব যাতে এটা খুব খুব শীতকালে খুব বেশি সংকোচন না হয়। এভাবে সায়েন্টিস্টরা এগুলো ব্যবহার করে, ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে। ঠিক আছে, এখন আসো তোমাকে সবসময় যে আলফাই বের করতে দিবে তা না, তোমাকে L2ও বের করতে হতে পারে।
তখন একই নিয়মে যেভাবে আমরা বাম পাশে ডান পাশে নেই ঠিক এক্স্যাক্টলি একইভাবে তুমি করবা। আলফার সাথে এটা গুণ করে দিবা নিচেরটা, দেন ওটার সাথে প্লাস করে দিবা L1। আমরা একটা ম্যাথ করি তাহলে বুঝবো। এটা বের করতে পারবা তো? বের করো তো দেখি তো। এই সূত্রটা থেকে L2 ইকুয়ালস টু কত বের করো। L2 টাকে শুধু বাম পাশে রাখো আর সবগুলোকে ডান পাশে নিয়ে যাও, তাহলে কত হয় বলো দেখি। আগে ক্রস মাল্টিপ্লাই করো, মানে ক্রস গুণন বলো তোমরা যেটাকে, ওটা করো, তারপর ডান পাশে নিয়ে যাও। মিস হবে গিয়ে L1 প্লাস আলফা L1 আর ইনটু হচ্ছে T2 মাইনাস। ভেরি গুড। L1 প্লাস আলফা L1, আর এটাকে আমি ডেলটি লিখে দিলাম, ঠিক আছে? ডেলটি মানে T2 মাইনাস T1। এবার আসলে তাহলে এই ম্যাথটা করে ফেলি। কোথায়? এই তো দেখো তোমাদের বই আছে, রাইট? কি বলেছে? 290 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে রোদে ফেলে রাখায় এর তাপমাত্রা 325 কেলভিন হলো। এখন তারের দৈর্ঘ্য কত হবে? আমি তুবাকে আগে জিজ্ঞেস করব। তুবা, আমাকে বলো এখানে T1 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু কত? তুবা শুনতে পাচ্ছ? জি মিস। বলো তো T1 এর ভ্যালু কত আর T2 এর ভ্যালু কত এখানে? T1 এর ভ্যালু হচ্ছে 219। গুড। আর T2 তারপর? হচ্ছে 325। আচ্ছা, আমাকে এবার মুনতাহা বলো। ভেরি গুড। মুনতাহা বলো, 10 মিটার দেয়, এটা কি L1 নাকি L2? এটা হচ্ছে L1। L1। তাই তোমাদের কাজ কি এখন সবগুলো আগে লেখা কোশ্চেনে, যেগুলো দেয়া থাকে এখানে দেবা বা দেয়া আছে দিবা। দেয়া আছে দিয়ে এক একটা লিখতে থাকো। T1 লিখো, T1 ইকুয়ালস টু কত? আমি ঠিক যেভাবে লিখছি এভাবে খাতায় করবা। T2 ইকুয়ালস টু কত? অবশ্যই সামনে লিখবা কিন্তু, হ্যাঁ? আদি তাপমাত্রা এইভাবে লিখে অনেকে, ঠিক আছে? এভাবে আদি দৈর্ঘ্য। L1 ইকুয়ালস টু কত? তোমাদের কাছে জানতে চাইছে কি L2 সমান কত, নাকি? এটাই তো জানতে চাইলো। হ্যাঁ, এখন আসো আমরা যখন সূত্রটা দেখবো দেখবা যে আলফার ভ্যালু তুমি জানো না, কিন্তু দেখো ওরা কোশ্চেনে আলফার ভ্যালুও দিয়ে দিচ্ছে। তোমরা কি দেখেছো? করে ফেলো। না দেখে করবা অবশ্যই, এবং আমাকে ক্যালকুলেশনটা দেখাতে হবে ক্যামেরা অন করে। তাহলে L2 ইকুয়ালস টু কত এটা দেখাও। মিস আপনি অন্য সংখ্যা দিয়ে দিয়ে দেন তাহলেই তো হয়ে যায়। T1 T2 L1 L2। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা একবার করো, আমি তারপরে চেঞ্জ করে দিব, নাকি এখনই দিতে চাচ্ছ? এখনই এটাই দিয়ে দেন। করতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমরা 290 দিয়েছো না? আমি আন্দাজে দিতে থাকি এগুলা। সো এটা আমি দিলাম হচ্ছে 280 কেলভিন। T2 আমি দিলাম হচ্ছে 310 কেলভিন। L1 আমি দিলাম 9 মিটার। তাহলে L2 কত? আলফা সেম কোশ্চেনের মতো, ঠিক আছে? যেটা দেয়া আছে সেটাই আলফা, এটা চেঞ্জ করলাম না। মিস 6.006 মিটার। 6.006 মিটার। 6 পয়েন্ট। আচ্ছা, তুবা তুমি বলো।
তুবা বলতে পারবা না? জি মিস পারবো। কত? আনমিউট করে বলতে হবে। মিউট করে তো আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, তুবা তোমাকে আনমিউট করতে হবে একটু। তুমি হচ্ছে একটু অ্যাটেনশন দিতে হবে এদিকে। আমি দেখো বলে দিচ্ছি, একটু চেক করে নাও। মুনতাহা একটু খেয়াল করো। তুমি বলেছো তোমার অ্যান্সার এসেছে 6.006। তোমার কি মনে হয় এটা ঠিক হওয়া উচিত? বলো তো। ভেরি গুড, তুমি অন্তত ট্রাই করেছো। এর জন্য আমি অ্যাপ্রিশিয়েট করব। কিন্তু তুমি একটু আমাকে দেখো যে আমি টেম্পারেচার বাড়ায় দিছি আর তুমি বলতে চাচ্ছ তোমার লেংথ কমে গেছে। হ্যাঁ, এটা কি ট্রু বলো তো? এটা কি সম্ভব? না না, দৈর্ঘ্য কি কমে যেতে পারে? তাপমাত্রা বাড়াইলে না, তাপমাত্রা কমাইলে কমে যাবে। ইটস ওকে। তো তোমার কোথায় ভুল হয়েছে? নিশ্চয়ই ক্যালকুলেশন। তাহলে আসো আমরা দেখি তো কোথায় ভুল করেছি আমরা। তাহলে আমরা যদি নরমালি লিখি, আমার ভ্যালু L2 ইকুয়ালস টু, আমরা মনে হয় তখন ফর্মুলাটা দেখেছি। L2 ইকুয়ালস টু কত হবে? L1। L1 মানে হচ্ছে 9 প্লাস আলফা কত? আলফা L1, রাইট? জি মিস। আচ্ছা, তো আলফার ভ্যালুটা কত একটু দেখে নেই। 23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে লিখে ফেলো 23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। মনে রাখবে এগুলো ব্রেকেটে দিতে হবে কিন্তু। এটার সাথে আলফার সাথে কত? L1 দিতে হবে। তাহলে আলফার সাথে এই দুইটা গুণগুলো একসাথে রাখলে সমস্যা নেই। L1 হচ্ছে 9, দেন তার সাথে গুণ আছে ডেল T2 বা ডেল টি, সরি। সো এটার সাথে গুণ আছে T2 মাইনাস T1। এখন সেটা কত? 310 মাইনাস 280। এখন আসলে আমি একটা তো ব্রেকেট দেইনি, তাড়াতাড়ি দিয়ে ফেলি। এটা হচ্ছে T2 মাইনাস T1 এর ব্রেকেট, আর এই পুরাটা হচ্ছে আলফার ব্রেকেট। তুমি চাইলে আর কি লিখতে পারো এভাবে, তাই না? আলফা L1 এভাবে। এখন আসো, ক্যালকুলেশনটা কি আমি ক্যালকুলেটরে দেখায় দিব? তোমার মনে হয় ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে গেলে ঝামেলা হয় মুনতাহা, আমার যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ মিস একটু দেখায় দেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখায় দিচ্ছি। আমি একটু জয়েন করবো। সরি, ইকো হচ্ছিল অনেক। তাহলে দেখো কিভাবে ক্যালকুলেটরে এগুলো লিখতে হয়। আমার সাথে সাথে লিখো। ফার্স্টে আমি লিখবো হচ্ছে 9। সো আমি এখানে রেখে দেখো। সো আমি 9 দিচ্ছি, 9 তারপর প্লাস দিবা, একসাথেই সব করবা। হ্যাঁ, তো এখন ফার্স্ট ব্র্যাকেট দিবা। তারপর কত লিখতে হবে? 3 লিখতে হবে নাকি? 23। 23 দেখো তোমরা সবসময় কি করো, এটা দিয়ে পাওয়ার বসাও না? জি বাহ, মিস। এটা দিয়ে না করে তুমি আরো ইজিলি করতে পারো। কিভাবে? তাহলে তোমার ক্যালকুলেশন কম হবে। এই যে এখানে x10x, দেখো তো এই সাইনটা তোমার আছে না, এই বাটনটা তোমার ক্যালকুলেটরে? জি মিস। এটা দিবা 23 এর পর। এখন না তোমার কষ্ট করে পাওয়ার করে লেখা লাগে না, পাশেই লিখে দিবা মাইনাস 6। তুমি পাওয়ার দিয়েও যদি লিখতে চাও আপু, আমার কোনো সমস্যা নেই। এভাবে আমার অনেক ইজি হয়, তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা চাইলে পাওয়ার দিয়েও লিখতে পারো। ওকে, যেহেতু মাল্টিপ্লাই আছে আমার কিন্তু ব্রেকেট দেওয়া লাগে না। সো 9 সবগুলোই তো গুণ আর কি, তাই। এরপরে হচ্ছে বিয়োগটা লিখতে হবে। তাহলে বিয়োগটার সময় আরেকটা ফার্স্ট ব্রেকেট দিলাম আমি, 310 মাইনাস 280। দেখো মুনতাহা, এভাবে লিখতে পেরেছো? তুবা এভাবে লিখতে পেরেছো পুরোটা? জি আমি কিন্তু মিস। একবারে লিখেছি। খালি খালি আমি সময় নষ্ট করব না। এভাবে তোমরা প্র্যাকটিস করতে করতে একসময় ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এখন equals and লিখব। আমার অ্যান্সার আসবে কত? 9.00621, মানে অল্প একটু ইনক্রিজ হয়েছে। ঠিক আছে না? জি মিস। হ্যাঁ, আমার অ্যান্সার কিন্তু ঠিক আছে। এটা এমন না যে 9 থেকে 19 হয়ে যাবে, এত বেশি হবে না। সো এটা হচ্ছে তোমার অ্যান্সার। মুনতা সরি, তুবা শুনতে পাচ্ছ? জি মিস শুনতে পাচ্ছি। আমাকে এখন বলতে হবে দৈর্ঘ্য প্রসারণ কতটুকু পেয়েছে, মানে দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হয়েছে, বলতে পারবা? 9 পয়েন্ট।
এটা হচ্ছে এখনকার দৈর্ঘ্য। আমি বলেছি দৈর্ঘ্য প্রসারিত হয়েছে কতটুকু? হয়নি। আরেকবার ভাবো, আরেকটা সুযোগ দিলাম। আচ্ছা তুবা, তোমার ধরো বয়স তোমার না, ধরো আমি একটা মেয়ে নিলাম, সালমা সাপোজ। তার বয়স হচ্ছে 15 বছর। হ্যাঁ, এক কয়েক বছর পর তার বয়স হলো 20 বছর। তুমি কি আমাকে বলতে পারবা তার বয়স কতটুকু বেড়েছে? আগে ছিল 15, এরপরে হয়েছে 20। তার বয়স কতটুকু বেড়েছে তুবা? 5 বছর। কিভাবে বের করছো সেটা? 20 minus 15। 20 মাইনাস 15। তাহলে তুমি এখন, আমি যদি বলতাম যে তার বয়স কতটুকু বেড়েছে আর তুমি যদি আমাকে অ্যান্সার দিতে 20, তাহলে কি তোমার অ্যান্সার ঠিক আছে? না। তোমার 5 ঠিক আছে, ভেরি গুড। তাহলে সেম প্রবলেম তুমি এখানে করেছো। আমি বলেছি ওর আগের দৈর্ঘ্য ছিল 9, মুনতাহা ম্যাথ করেছে, ও বলেছে এরকম আসবে, আমাদের সাথে মিলিয়ে আমরা দেখেছি এরকম আসবে। মুনতাহাটা একটু ক্যালকুলেশনে ভুল ছিল। 9.00621 মিটার। তোমার কাছে আমি জানতে চাচ্ছি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে? কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বা প্রসারিত হয়েছে বলতে পারবা? L2 9 minus পয়েন্ট L1। আচ্ছা, ঠিক আছে। তুবা বলো তো আরেকবার। আমি বলবো? হ্যাঁ, মুনতাহা তোমারটা মেবি হয়েছে। আমি একটু দেখি তুবা বুঝতে পেরেছে কিনা। তুবা বলো তো। 9.00621 মিটার। না, মুনতাহা বলো দেখি। এটা হচ্ছে 0.00621 মিটার হবে। L2 minus হ্যাঁ L1। তো তুমি হ্যাঁ, তো তুমি আমাকে তুবা বললা। আবার তার মানে তুমি এই কাজ করলে, একটা মেয়ের বয়স 15 বছর, পরে তার বয়স 20 বছর হয়েছে, তুমি বলতেছো বয়স বৃদ্ধি পেয়েছে 20 বছর। এটা তো হয়নি। তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে? L2 মাইনাস L1। এটা কত হবে? 0.00621। তুমি কিভাবে বলতে পারো 9? এটা তো হইলো না। তার দৈর্ঘ্য কি পুরা 9 বৃদ্ধি পেয়েছে? আগে ছিল 9 আর এখন পেয়েছে 9.00621। তাহলে বৃদ্ধি পেয়েছে শুধু 0.621 না? তো বা বুঝতে পেরেছো? মিস। এগুলো পারতে হবে তো। ভেরি গুড মুনতাহা। তুবা আরেকটু মনোযোগ দিবা। তুমি মিউট করে বসে থাকো। তুমি কি ক্লাস করছো ঠিক মতো? জি মিস, ক্লাসেই তো করছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটু মনোযোগ দিতে হবে আমাদের। আচ্ছা, এবার আসো তোমরাই আমার সাথে এই ম্যাথটা করতে পারবা, আমি করব না। এবার আসো, যদি ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা হয়, ওটা হচ্ছে বিটা, এগুলো ল্যাটিন ওয়ার্ড তাই না? বলো তুবা, বিটা দ্বারা কি প্রকাশ করছি? ক্ষেত্রফল ক্ষেত্র প্রসারণ। হ্যাঁ, ক্ষেত্রফল প্রসারণ। ক্ষেত্রফল প্রসারণ সহগ। বুঝেছো তুবা? একবার বলো। ক্ষেত্রফল প্রসারণ সহগ এটা B2। বিটা, বিটা, নট বি2, বিটা। যদি তার ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য প্রস্থ গুণ করে তুমি যেটা পাইছো। So, দৈর্ঘ্য কত ছিল, প্রস্থ কত ছিল, এত তোমার জানার দরকার নেই, তুমি just ক্ষেত্রফল জানবা। ক্ষেত্রফল যদি A1 হয়, এ দিয়ে কেন প্রকাশ করি? এরিয়া। ক্ষেত্রফলকে আমরা বলি এরিয়া, তাই না? সো এর জন্য এ দিয়েছি। এবং সেটা প্রসারিত হয়ে যদি A2 হয়, তাহলে এক্স্যাক্টলি যেভাবে আমরা আলফা বের করছি সেভাবে কি তুমি আমাকে বিটার ফর্মুলা বের করে দিতে পারবা? বিটা ইকুয়ালস টু কত হবে? A1 যখন ছিল তখন তার টেম্পারেচার T1, A2 যখন ছিল তখন তার টেম্পারেচার T2। তোমরা কি আমাকে বিটার সূত্রটা বের করে দিতে পারবা? জি মিস, পারবো। একবার A2 চেষ্টা করো। এর minus জন্য A1। তোমাকে ভেরি গুড। এর জন্য আলফাটা দেখে নাও। দেখে এত তাড়াহুড়ার কিছু না। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। আস্তে ধীরে সুন্দর করে আলফাটা দেখে তারপর এটা লিখো। হ্যাঁ, ভুল করা যাবে না। তাড়াহুড়া করলে ভুল হয়। একটু আস্তে ধীরে করো। বলো কত হবে? 1 মিনিট। 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে। এটা হবে A2 minus A1 divided by A1 into T2 minus T1। ভেরি গুড মুনতাহা। আমরা এবার তুবার জন্য একটু ওয়েট করি, আর 30 সেকেন্ড।
A2 minus A1 divided by A1 হচ্ছিল তো A1 ইন্টু এই যে আবার 1 মিউট করে চলে গেছে, বুঝি নাই। T2 minus T1 T2 মাইনাস T1। আচ্ছা, আমি কি শুধু তুবার কথা এরকম কম শুনি নাকি মুনতাহা শুনছো না? আমিও শুনছি না। হ্যাঁ, একটু কম কম শোনা যাচ্ছে, কিন্তু একটু আটকায় যাচ্ছে কথা। ভেরি গুড, দুইজনকেই, তুবা এবং মুনতাহা, তোমরা সুন্দর অ্যান্সার দিয়েছো। এবার তোমাদেরকে একটু কঠিন কোয়েশ্চেন করি। বলো তো ক্ষেত্রফলের ফর্মুলা, ক্ষেত্রফলের একক কি? যদি আমি দৈর্ঘ্য প্রস্থ মিটারে রাখি, ক্ষেত্রফলের একক কি হবে? ক্ষেত্রফলের একক বলতে পারবা? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করবা, তাহলে কত হবে একক? মিটার স্কয়ার। মিটার স্কয়ার, ভেরি গুড। যেমন দৈর্ঘ্যের একক মিটার, তাহলে দেখো তো, আমি তো তখন এটা দেখাতে ভুলে গেছি, আলফার একক তো আমি তোমাদেরকে দেখাই নাই। তাহলে দেখো, আলফার উপরে হচ্ছে মিটার, নিচে হচ্ছে মিটার, কাটাকাটি যাবে, শুধু ক্যালভিন ইনভার্স, সেটাই আলফার একক, তাই না? জি। আরেকবার দেখাই। তাহলে এটা বিটাতেই দেখে, তোমাদের দুইটা আসলে বোঝা হয়ে যাবে। তাহলে A2 মাইনাস A1 এটা ক্ষেত্রফলের পার্থক্য। ক্ষেত্রফলের একক যদি মিটার স্কয়ার হয়, অবশ্যই পার্থক্য তো মিটার স্কয়ার হবে। কোনো ডাউট আছে তোমাদের? না, কোনো সন্দেহ আছে? না। A1 এটা আদি দৈর্ঘ্য, আদি ক্ষেত্রফল, এটাও অবশ্যই মিটার স্কয়ার হবে। T2 মাইনাস T1 আমি বলেছি কোন ইউনিটে যেন লিখতে, ক্যালভিনে, তাহলে এটা কত হবে? ক্যালভিন হবে। তাহলে দেখো তো, মিটার স্কয়ার কাটা চলে গেল, তোমার এককটা আসলে কি দাঁড়াইলো? ক্যালভিন ইনভার্স। তুমি কি বুঝেছো? জি মিস। এবং তোমার এমসিকিউ তে কি কোয়েশ্চেন আসবে জানো? নিচের কোনটি T2 মাইনাস T1 এর একক? ধরো তোমার অপশনে ক্যালভিন ইনভার্স নাই, তোমার অপশন কি কি আছে আমি দেই, ভালো করে আমাকে বলবা, এটা দুইজনই। একটা অপশন দিলাম ক্যালভিন, আরেকটা অপশন দিলাম ক্যালভিন ইনভার্স 2, আরেকটা অপশন দিলাম ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আরেকটা অপশন দিলাম শুধু ডিগ্রি সেলসিয়াস। কে বলতে পারবা বিটার ইউনিট কোনটা? বিটা আলফা একই ইউনিট, গামা একই ইউনিট, বিটার একক কোনটা? তুবা বলো, মুনতাহা বলো, আলাদা আলাদা করে বলো, চ্যাটে লিখে দেখাও দরকার হলে। 1 2 3 4 কোনটা তোমার অ্যান্সার সেটা লিখে দেখাও, বা মুখে বলো, কোনো সমস্যা নেই। মিস Kelvin inverse 2 আচ্ছা, তার মানে কে বলেছে এটা? সে বলেছে 2 অ্যান্সার, মুনতাহা নাকি? না মিস। না না, তুবা। আচ্ছা, তুবা বলেছে অ্যান্সার 2। আচ্ছা, মুনতাহা বলো। আমি এটা ক্লাসে পড়িয়েছি একটু আগে। ডিগ্রি সেলসিয়াস হবে। ডিগ্রি সেলসিয়াস হবে, কিন্তু কোনটা সেটা 3 4 এর কোনটা? শুধু ডিগ্রি সেলসিয়াস কিন্তু হবে না, কোনটা হবে? পার ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সারটা ভালো করে মনে রাখো। কেমন? কিভাবে? কেন বলো মুনতাহা, কিভাবে হবে? ক্যালভিন ইনভার্স 1 ছিল, এই জন্য এখানে ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন সেলসিয়াস ইনভার্স 1 হবে। হ্যাঁ, কেন? কারণটা কি ছিল তোমার মনে আছে? আমি বলেছিলাম তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে যেটা হয়, ক্যালভিন স্কেলেও সেটা হয়, তাই না? জি জি মিস। আমরা একটু আগে অঙ্ক করেছিলাম না, তুমি করেছিলা 5 ক্যালভিন আসে আর আমি করেছিলাম 5 ডিগ্রি সেলসিয়াস আসে। সো ক্যালভিন স্কেলেও তোমার যেটা পার্থক্য, ডিগ্রি সেলসিয়াসেও সেটা পার্থক্য। সো আমার একক যদি পার ক্যালভিন হয় আর আমার এমসিকিউ তে যদি পার ডিগ্রি সেলসিয়াস থাকে, দুইটাই কিন্তু তোমার অ্যান্সার। ওকে? আর তুবা, তুমি কিভাবে ক্যালভিন ইনভার্স 2 বলেছো? তোমার কিন্তু আমি বলেছি আরেকটু মনোযোগী হতে হবে, একটু ক্লাসে মনোযোগ দিতে হবে। দেখো, এটা আমরা এই যে একটু আগে পড়েছিলাম, কারোরই হয়নি অ্যান্সার, বাট এই যে দেখো কোথায়, আমি তো হারিয়ে ফেললাম। আচ্ছা, দুইটার পার্থক্য দেখিয়েছিলাম, তখন আমরা তোমাদেরকে করে দিয়েছি। এই যে এটা দেখো, পার ডিগ্রি সেলসিয়াসেও পার্থক্য 5 ডিগ্রি, ক্যালভিনেও পার্থক্য 5 ক্যালভিন, ঠিক আছে না?
জি। আচ্ছা, তো বিটা এভাবে বের করে ফেললা, ঠিক একইভাবে গামাটা বের করবা। কিন্তু গামার জন্য তো ভলিউম লাগে। ভলিউম মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাই তো? হ্যাঁ, তাহলে আমি ধরলাম আমার আদি ভলিউম হচ্ছে V1। তোমাদের চিত্র তো আঁকা লাগবে না, আমি এমনি বুঝার জন্য দিলাম। এবং পরে সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? V2 হয়েছে। আদি টেম্পারেচার ছিল হচ্ছে T1, এটা T1 এ, এটা T2 তে। তোমরা আমাকে গামার সূত্রটা এভাবে বের করে দেখাবা। হ্যাঁ, এটা হোমওয়ার্ক, এখন লাগবে না। গামার সূত্রটা হোমওয়ার্ক করে দেখাবা এবং আমি 2টা হোমওয়ার্ক দেব, সেটা তোমাদের বইয়ের সাথেই। সেটা হচ্ছে আলফা বিটার মধ্যে আবার দেখো একটা সম্পর্ক আছে, মজার ব্যাপার। হ্যাঁ, এই যে নিজে করো যেগুলো আছে, এগুলো সবগুলো আমরা হোমওয়ার্ক করব। হ্যাঁ, যেমন এখানে কি বলছে? ক্ষেত্রফল প্রসারণ সহগ বের করার জন্য কঠিন পদার্থের ক্ষেত্রফলের বর্গাকৃতি ধরে নিয়ে A1 A2 এর জন্য লিখতে। আচ্ছা, এটা একটা সূত্র, এটা কিছু না। আমি একটা ম্যাপ দেই, যেমন এই যে এই উদাহরণটা করবা, যেহেতু বইয়েই আছে, না দেখে একটু করার ট্রাই করবা, বাকিটুকু আমি করায় নেব। হ্যাঁ, এই যে এটা করে ফেলবা। আমি পুরাটা করায় দিব অবশ্যই, কিন্তু বাসায় একবার ট্রাই করবো। এটা হোমওয়ার্ক না যে আমাকে পাঠাইতে হবে, কিন্তু বাসায় একবার চেষ্টা করবা। এবার আসো একটা জিনিস একটু বলে দেয়, আমরা আলফা বিটা যখন বের করবা তখন দেখবো তাদের মধ্যে একটু রিলেশন করা যায়। নেক্সট ক্লাসে আমি যখন পড়াবো আমাকে এই জায়গাটা থেকে একটু মনে করায় দিবা যে আপু এই যে ওদের মধ্যে সম্পর্কটা আপনি শুধু পড়ান নাই। ওকে? জি। আচ্ছা, তার মানে তোমার কাছে আলফা থাকলে তুমি ইজিলি বিটা বের করে ফেলবা, বিটা থাকলে গামা বের করে ফেলবা, আলফা থাকলে গামা বের করে ফেলবা। তখন তোমাদের জন্য আরো ইজি হবে। এবং তুমি বাসায় একটু দেখবা এই পর্যন্ত 2 জনই, এবং মুনতাহার তেমন কোনো হোমওয়ার্ক নেই, উদাহরণ 2টা বাসায় দেখবা। আর তুবা, তুমি হোমওয়ার্ক করো নাই, সো অবশ্যই সেটা করে আমাকে পাঠাও। ঠিক আছে? আর এই পর্যন্ত তো পড়ে আসতেই হবে। কোনো সমস্যা হচ্ছে তুবা তোমার? বলো। তুমি কি ধরতে পারতেছো না, বা তোমার এমনি কোনো সমস্যা হচ্ছে নেটওয়ার্কে, তুমি শুনতে পাচ্ছ না, এরকম কিছু নাই তো? না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটু প্র্যাকটিস করবা বাসায়, ইনশাআল্লাহ দেখবা যে পারবা। ওকে? আচ্ছা, আচ্ছা, দুইজনকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।